আজকের ক্লাসে আমরা আলোচনা করব জাতীয় আয় পরিমাপের উৎপাদন শুমারি পদ্ধতি নিয়ে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জাতীয় আয়ের পরিমাপের আয় শুমারি পদ্ধতি নিয়ে এবং সম্পূর্ণ ও বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা এখনও পর্যন্ত ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নেও। আজকের ক্লাসে যে টপিকগুলো আমরা আলোচনা করব সেই টপিকগুলো হলো: 1. জাতীয় আয় পরিমাপের উৎপাদন শুমারি পদ্ধতি বলতে কি বোঝায়। 2. জাতীয় আয় এবং জাতীয় উৎপাদন দুটো কি একই বিষয়, যদি একই বিষয় হয় তাহলে কিভাবে। 3. জাতীয় আয় পরিমাপের উৎপাদন শুমারি পদ্ধতিতে যদি আমরা জাতীয় আয় পরিমাপ করি তাহলে কি কি বিষয় আমাদেরকে বিবেচনা করতে হবে। 4. জাতীয় আয় পরিমাপের উৎপাদন শুমারি পদ্ধতিতে কি কি অসুবিধা রয়েছে। 5. জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে শেষ উৎপন্ন দ্রব্য এবং অন্তর্বর্তী দ্রব্য বলতে আমরা কি বুঝি। আর লাস্ট টপিক 6 নম্বর টপিক, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে মূল্য সংযোজন পদ্ধতিটি কি। এই 6টা টপিক নিয়ে বিষয়টি আলোচনা করব। ক্লাসটি হয়তো একটু বড় হতে পারে, তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি সহজ এবং সহজতর উপায়ে তোমাদেরকে বোঝাতে পারবো। তো প্রথমেই আলোচনা করি জাতীয় আয় পরিমাপের উৎপাদন শুমারি পদ্ধতিটি কি। তার জন্য আমাদেরকে একটা ছোট্ট উদাহরণ নিয়ে নিতে হবে আগের দিনের মতো। ধরা যাক আমি একটা সার্কেল নিলাম, এই সার্কেলটি হচ্ছে একটা দেশ এবং এই দেশে দুটো জিনিস তৈরি হচ্ছে, একটা বই উৎপাদন হয়েছে আর একটা পেন, এবং এটি 1 বছরে উৎপাদন হয়েছে। বইটির অর্থমূল্য হচ্ছে 100 টাকা আর পেনটির অর্থমূল্য হচ্ছে 10 টাকা। তাহলে 1 বছরে দেশটিতে কত দ্রব্য উৎপাদন হলো, তার অর্থমূল্য কত টাকা, 110 টাকা। এই 110 টাকাটাকে আমরা জাতীয় আয় হিসাবে এখানে গণ্য করি। তাহলে যদি এটাকে আমরা ডেফিনেশনের সাহায্যে বা সংজ্ঞা আকারে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা কি বলবো যে 1. জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে উৎপাদন শুমারি পদ্ধতি বলতে আমরা কি বুঝি, যে পদ্ধতিতে 1 বছরে কোনো দেশের যত পরিমাণ দ্রব্য ও সেবা কার্য উৎপাদন হয় তার অর্থমূল্যের সমষ্টিকে বলা হয় ওই দেশের জাতীয় আয়। অর্থাৎ এই ছোট্ট দেশটিতে 1 বছরে একটা বই আর একটা পেন উৎপাদিত হয়েছে, বইটির অর্থমূল্য 100 টাকা, পেনটির অর্থমূল্য 10 টাকা, তাহলে মোট উৎপাদন কত হয়েছে, 110 টাকার। এটিকেই আমরা বলবো এই পদ্ধতিতে জাতীয় আয়। তো এখান থেকে আমাদের মনে যে প্রশ্নটা আসতে পারে সেই প্রশ্নটাই হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করা, যে স্যার আয় এবং জাতীয় উৎপাদন মানে জাতীয় আয় এবং জাতীয় উৎপাদন কি একই বিষয়, যদি একই বিষয় হয় সেটা কিভাবে হচ্ছে। তো সেটা জানার জন্য আমাদেরকে একটা টপিক কি জানতে হবে, যে আয় আর উৎপাদন এটা কি একই, এই দুটো জিনিস কি একই। এই দুটো জিনিস যদি একই হয় তাহলে এখানে আমরা জাতীয় কথাটা পরবর্তীকালে জুড়ে দিতে পারবো। তাহলে আমাদেরকে জানতে হবে আয় এবং উৎপাদন বা উৎপাদনের অর্থমূল্য এটা কি একই। এইটুকুনি যদি আমরা জানি তাহলে আমরা জাতীয় আয় এবং জাতীয় উৎপাদন একই না আলাদা সেটা আমরা পরবর্তীকালে জুড়ে দিতে পারবো। তো প্রথমে বলি যে আয় কাকে বলে এবং তার সঙ্গে উৎপাদনের কি সম্পর্ক। প্রথমে বলি আয় কাকে বলে। অর্থনীতিতে বলছে কোনো দ্রব্য উৎপাদনে নিযুক্ত থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করা যায় তাকে বলা হয় আয়। কি বললাম, কোনো দ্রব্য উৎপাদনে নিযুক্ত থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করা যায় তাকে অর্থনীতিতে আয় বলা হয়। ধরা যাক এক্স হচ্ছে একজন ব্যক্তি, সে উৎপাদনের কাজে নিযুক্ত থেকে 100 টাকা আয় উপার্জন করেছে। কি বললাম, এক্স একজন ব্যক্তি, সে উৎপাদনে অংশগ্রহণ করে 100 টাকা আয়
উপার্জন করেছে। তাহলে আমরা এই আয় 100 টাকা কিভাবে হতে পারে? এই উৎপাদনের ক্ষেত্রে আমরা জানি কটা উপাদান, 4টে উপাদান। আর এই 100 টাকাটা এক্স কিভাবে অর্জন করেছে? উৎপাদনে অংশগ্রহণ করার মাধ্যমেই উপার্জন করতে পেরেছে। এখন যদি এ উৎপাদনে অংশগ্রহণ করে, তাহলে আমরা জানি যে উৎপাদনের 4টে উপাদান কি কি? 1 হচ্ছে জমি, 2 হচ্ছে শ্রম, 3 হচ্ছে মূলধন, আর 4 হচ্ছে সংগঠন। তাহলে এই এক্স যে 100 টাকা ইনকাম করেছে উৎপাদনে নিযুক্ত থাকার ফলে, এই 100 টাকাটা তার মানে সে হয় জমি, শ্রম, মূলধন বা সংগঠন দেওয়ার ফলেই কিন্তু ইনকাম করতে পেরেছে। এটাকে আমরা ভাগ করে দিচ্ছি। এখানে আমরা জমিতে দিচ্ছি 25 টাকা, শ্রমেতে দিচ্ছি 25 টাকা, মূলধনে দিচ্ছি 25 টাকা, সংগঠনে দিচ্ছি 25 টাকা। অর্থাৎ এক্স যে 100 টাকাটা ইনকাম করেছে সেটা উৎপাদনে জমি দিয়েছে, তা থেকে 25 টাকা উপার্জন করতে পেরেছে, শ্রম দিয়েছে, তা থেকে 25 টাকা উপার্জন করতে পেরেছে, মূলধন দিয়েছে, তা থেকে 25 টাকা উপার্জন করতে পেরেছে, সংগঠন দিয়েছে, তা থেকে 25 টাকা উপার্জন করতে পেরেছে। তাহলে জমি যে দেয় তার বিনিময়ে কি পায়? খাজনা। শ্রম দিলে তার বিনিময়ে পায় মজুরি, মূলধন দিলে তার বিনিময়ে পায় সুদ, আর সংগঠন দিলে তার বিনিময়ে পায় 25 টাকা। তাহলে এইভাবে এক্স উৎপাদনের কাজে নিযুক্ত থেকে 100 টাকা আয় করেছে। এটা ক্লিয়ার? এখন যদি আমরা এটাকেই বিপরীত দিকে ভাবি, তাহলে যদি আমরা বলি এই জিনিসগুলো যে খরচ হয়েছে কোনো একটা জিনিস উৎপাদনে, সেটা ধরে নিচ্ছি ব্যাগ তৈরি হয়েছে। কি ধরলাম? ব্যাগ। তাহলে আমরা বলছি ব্যাগ তৈরির জন্য 25 টাকার জমি লেগেছে, ব্যাগ তৈরির জন্য 25 টাকার শ্রম লেগেছে, ব্যাগ তৈরির জন্য 25 টাকার মূলধন লেগেছে, ব্যাগ তৈরির জন্য 25 টাকার সংগঠন লেগেছে। তাহলে ব্যাগটির অর্থমূল্য কত বা উৎপাদন মূল্য কত? 100 টাকা। তাহলে এখান থেকেই তো আমরা পেয়ে গেলাম, কি পেলাম? যে কারো আয় এবং উৎপাদন একই বিষয় বা সেম বিষয়। তাহলে এখান থেকেই আমাদের কিন্তু এই প্রশ্নের যে ডাউট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, যে কোনো মানুষের আয় এবং কোনো দ্রব্যের উৎপাদন মূল্য এটা কি সেম হয়? হ্যাঁ, অবশ্যই সেম হয়। তাহলে এখান থেকে যদি আমরা কি বুঝতে পারলাম যে আয় এবং উৎপাদন সেম, তাহলে এটাকে যদি আমরা একটু বড় আকারে দেখি, তাহলে কোনো একটা দেশে সমস্ত মানুষ যে পরিমাণ অর্থ উপার্জন করেছে 1 বছরে, সেটাকে যেমন আমরা বলছি জাতীয় আয়, তেমন 1 বছরে গোটা দেশে যা কিছু উৎপাদন হয়েছে তার অর্থমূল্যকেও আমরা বলবো জাতীয় আয়। অর্থাৎ জাতীয় আয় এবং জাতীয় উৎপাদন সেম বিষয়। এটা নিয়ে আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো এরপর আমরা নেক্সট টপিকে আলোচনা করব যে জাতীয় আয় পরিমাপ যদি আমরা করি উৎপাদন শুমারি পদ্ধতিতে, তাহলে কি কি বিষয় আমাদেরকে বিবেচনা করতে হবে। 1, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে আমরা যখন উৎপাদনকে গণ্য করব তখন সেই উৎপাদনটি 1 বছরের নিতে হবে। 2 বছর বা 3 বছরের উৎপাদন নিলে চলবে না। 2, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে আমরা যে উৎপাদন শুমারি পদ্ধতিতে যদি জাতীয় আয়কে পরিমাপ করি, তাহলে যে দ্রব্যগুলো বাজারে বিক্রি হয় না, অর্থাৎ দেখা গেল আমি আলু চাষ করলাম এবং নিজেই খেয়ে নিলাম, বাজারে এটা বিক্রির জন্য উপস্থাপন হলো না, সেটাকে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করা হবে না। 3, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সরকার যে সমস্ত দ্রব্য উৎপাদন করে যেগুলো সেম টু সেম বাজারে বিক্রয়ের জন্য নয় প্রতিরক্ষার জন্য করে থাকে, সেগুলোকেও উৎপাদনের মধ্যে অংশগ্রহণ করা যায় না বা এই পদ্ধতিতে আমরা আনতে পারবো না। 4, যদি আমাদের কাছে কোনো জমি থাকে, বাড়ি থাকে, গাড়ি থাকে, সেগুলো যদি বিক্রি করে আমরা কোনো টাকা পাই বা আমাদের যদি লাভ হয়, সেটা কিন্তু এই পদ্ধতিতে আমরা আনবো না। আর 5, জাতীয় আয় এই পদ্ধতিতে পরিমাপের ক্ষেত্রে যদি আমাদের কোনো মূলধনী দ্রব্য ব্যবসাতে কাজে লাগানো হয়, অর্থাৎ আমার কোনো মেশিন আছে সেটা ব্যবসায় কাজে লাগছে, আমার কোনো জমি আছে সেটা ব্যবসায় কাজে লাগছে, তাহলে সেটা উৎপাদনের একটা উপাদান হিসাবে গণ্য হয় এবং সেখান থেকে যে পরিমাণ আয় উপার্জন সম্ভব সেটা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করতে হবে এই পদ্ধতিতে। 6,
জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে যদি আমরা উৎপাদন শুমারি পদ্ধতির ব্যবহার করি তাহলে শেষ উৎপন্ন দ্রব্যকে বিবেচনা করতে হবে, অন্তর্বর্তী দ্রব্যকে বিবেচনা করা চলবে না। এখান থেকেই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার অন্তর্বর্তী দ্রব্য কি আর শেষ উৎপন্ন দ্রব্য কি। এই দুটো বিষয় এবার আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব অন্তর্বর্তী দ্রব্য কি আর শেষ উৎপন্ন দ্রব্য কি। এটাও আমরা একটা ছোট্ট উদাহরণের সাহায্যে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। ধরা যাক কোনো একটি দেশ 1 জানুয়ারি 2024 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত জাতীয় আয় পরিমাপ করছে। তাহলে এটা 12 মাসের বা 1 বছরের আমরা ধরে নিচ্ছি জাতীয় আয় পরিমাপ হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। এই 1 বছরে যে দ্রব্যগুলি অন্য দ্রব্যে রূপান্তর হয়ে যায় সেগুলোকে বলা হয় অন্তর্বর্তী দ্রব্য। আর যে দ্রব্যগুলো এই 1 বছরে মানে এই সময়টার মধ্যে অন্য দ্রব্যে রূপান্তর হয়নি, শেষে কোনো একটা অবস্থায় পড়ে রয়েছে, সেটাকে বলা হচ্ছে শেষ উৎপন্ন দ্রব্য। যেমন দেখা গেল এই 1 জানুয়ারি 2024 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে গম উৎপাদন হলো, গম থেকে আটা হলো, আটা থেকে ময়দা হলো এবং আর কিছু উৎপাদন হলো না। তাহলে এই গমকে বলবো আমরা অন্তর্বর্তী দ্রব্য। কেন? কারণ 1 বছরে এটা রূপান্তর হয়ে গেছে। আটাকে আমরা অন্তর্বর্তী দ্রব্য বলবো কেন? কারণ আটাটাও 1 বছরে রূপান্তর হয়ে গেছে। কিন্তু ময়দাকে আমরা শেষ উৎপন্ন দ্রব্য কেন বলবো? কারণ এটা 1 বছরের মধ্যে অন্য দ্রব্যে রূপান্তর হয়নি, শেষ অবস্থায় পড়ে রয়েছে। এবার যদি এই ময়দা থেকে দেখা যায় যে পাউরুটি হয়ে যায়, তাহলে তখন আবার কিন্তু আমাদের এই ময়দাটা কি হয়ে যাবে? অন্তর্বর্তী দ্রব্য হয়ে যাবে, পাউরুটিটা আমাদের শেষ উৎপন্ন দ্রব্য হয়ে যাবে। তাহলে ধারণা কি, কনসেপ্ট কি, যে একটা নির্দিষ্ট বছরে কোনো দ্রব্য যদি অন্য দ্রব্যে রূপান্তর হয়ে যায় তাহলে তাকে আমরা কি বলবো? অন্তর্বর্তী দ্রব্য। আর যদি কোনো দ্রব্য 1 বছরের মধ্যে অন্য দ্রব্যে রূপান্তর না হয় সেটাকে আমরা বলবো শেষ উৎপন্ন দ্রব্য। এখন আমরা যদি উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করি তাহলে আমাদেরকে শেষ উৎপন্ন দ্রব্যটাকে বিবেচনা করতে হবে, এই অন্তর্বর্তী দ্রব্যগুলো নেওয়া চলবে না। এই অন্তর্বর্তী দ্রব্যগুলো যদি আমরা নিয়ে নিই তাহলে কি হবে? আমাদের প্রকৃত যে জাতীয় আয় তার থেকে হিউজ পরিমাণ বেড়ে যাবে। ব্যাপারটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যে গম উৎপাদন হয়েছে 100 টাকার, সেই গম যখন আটায় পরিণত হয়েছে সেটা হয়েছে তখন 180 টাকা। সেই আটা যখন ময়দায় পরিণত হয়েছে তখন হয়েছে 200 টাকা। আর সেই ময়দা যখন পাউরুটিতে পরিণত হয়েছে সেটা হচ্ছে 250 টাকা। তাহলে আমি যদি জাতীয় আয় পরিমাপ করি শুধুমাত্র শেষ দ্রব্যটাকে গণনা করব, অর্থাৎ পাউরুটিটাকে আমি গণনা করব। যে আমার দেশের ছোট্ট একটা দেশ, সেই দেশটা জাতীয় আয় কত? যে 250 টাকা। আমি এইগুলোকে কেন নিলাম না? যদি আমি এইগুলোকে নিতাম যে 100 টাকার গম প্লাস 180 টাকার আটা প্লাস 200 টাকার ময়দা প্লাস 250 টাকার পাউরুটি, তাহলে আমার জাতীয় আয়টা অনেক হয়ে যেত। কিন্তু বছরের শেষে দেখতাম একটা দ্রব্যই আছে, সেটা 250 টাকার পাউরুটি। এটা ছাড়া তো আর কিছুই নাই, কারণ গম তো সব চেঞ্জ হয়ে গেছে, আটা তো সব চেঞ্জ হয়ে গেছে, ময়দা সব চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি যে বললাম আমার জাতীয় আয় এত বেশি, দ্রব্য কত পড়ে রয়েছে? শুধুমাত্র 250 টাকার পাউরুটি। তাহলে সেক্ষেত্রে আমাদের জাতীয় আয় অনেকটা পরিমাণ বেড়ে যায়। সেই কারণে আমাদেরকে একাধিকবার গণনা করা চলবে না, শুধুমাত্র শেষে যে দ্রব্যটা উৎপাদন হয়েছে উৎপাদন শুমারি পদ্ধতিতে সেটাকেই গণনা করতে হবে। এবারে যেটা আলোচনা করব, তাহলে এই উৎপাদন শুমারি পদ্ধতিতে এই যে অসুবিধা দেখা যায় একাধিকবার গণনা, যদি কোনো দুটো জিনিসকে গণনা করা হয়ে যায় তাহলে কি করা হবে? তাহলে তো জাতীয় অনেক বেড়ে যাবে। এই গণনাটাকে দূর করার জন্য একটা পদ্ধতি নেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি। তো নেক্সট টপিক আমাদের চলে এসছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে পুরো টপিকটা এসে পুরো ধাপে ধাপে আসছে। যে প্রথমে বললাম যে উৎপাদন শুমারি পদ্ধতিতে জাতীয় আয় কাকে বলে, সেটা পড়াতে পড়াতেই মনের মধ্যে একটা প্রশ্ন উঠে এলো যে জাতীয় আয় এবং জাতীয় উৎপাদন কি একই বিষয়? সেটা জানার পর আমাদের
কি প্রশ্ন এলো যে জাতীয় আয় পরিমাপে উৎপাদন সুমারি পদ্ধতিতে কি কি বিষয় আমাদেরকে বিবেচনা করতে হবে। সেখান থেকে বিবেচনা করতে গিয়ে আমরা একটা টপিক পেলাম যে শেষ অন্তর্বর্তী দ্রব্য এবং শেষ উৎপন্ন দ্রব্য, এই দুটো বিষয় কি, এবং সেখান থেকে আমাদের একটা পদ্ধতি চলে এলো কি, মূল্য সংযোজন পদ্ধতি। যে একাধিকবার গণনা জানা হয়ে যায় সেই কারণে একটা পদ্ধতি অবলম্বন করা হয়। এই পদ্ধতি অবলম্বন করলে একাধিকবার গণনার যে অসুবিধা সেই অসুবিধাটা দূর করা যায়। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি, মূল্য সংযোজন পদ্ধতি। তাহলে মূল্য সংযোজন পদ্ধতি, এই পদ্ধতিটা কি, ঠিক আছে, এই পদ্ধতিতে আমরা কিভাবে উৎপাদন সুমারি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করব বা উৎপাদন সুমারি পদ্ধতিতে এই পদ্ধতিটা কিভাবে আমাদেরকে সাহায্য করবে। এই পদ্ধতিতে কি বলা হয়, এই পদ্ধতিতে বলা হয় যে কোনো একটা দ্রব্য যদি একাধিক ধাপ পেরিয়ে যায়, যেমন গম থেকে আটা, আটা থেকে ময়দা, ময়দা থেকে পাউরুটি, এই যে ধাপগুলো পেরিয়ে যাচ্ছে, প্রতিটা ধাপে যে পরিমাণ টাকা অ্যাড হচ্ছে, অর্থাৎ এই পদ্ধতিটা কি, ভ্যালু অ্যাডেড মেথড, মূল্য সংযোজন পদ্ধতি। ভ্যালু কতটা অ্যাড হচ্ছে সেটাকে গণনা করতে হবে এবং সেটাকে কি করতে হবে, প্রাথমিক মূল্যের সঙ্গে যোগ করতে হবে। তাহলে আমি যদি বলি যে প্রথমে গম যখন ছিল না তখন ভ্যালু কত ছিল, 0, তাহলে প্রথমবারে কত টাকা অ্যাড হলো, তাহলে প্রথমবারে ভ্যালু অ্যাড হলো মাত্র 100 টাকা। দ্বিতীয় ধাপ গম থেকে আটা হলো, ভ্যালু অ্যাড কত হলো, 80 টাকা। তৃতীয় ধাপ আটা থেকে ময়দা হলো, ভ্যালু অ্যাড কত হলো, 20 টাকা। ময়দা থেকে পাউরুটি তৈরি হলো, তখন ভ্যালু অ্যাড কত হলো, 50 টাকা। এবং এইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা শেষ উৎপন্ন দ্রব্যের অর্থটা পেয়ে যাব, মানে পাউরুটির দামটা পেয়ে যাব। এটা যোগ করলে আমাদের কত হবে, 250 টাকা। এই পদ্ধতিটাকে বলে মূল্য সংযোজন পদ্ধতি। তাহলে বিষয়টা আরেকবার বলে দিই সংক্ষেপে, যে কোনো একটা দ্রব্য যদি একাধিক ধাপ পেরিয়ে যায় তাহলে প্রতিটা ধাপে কতটা করে টাকা যোগ হচ্ছে, ভ্যালু অ্যাড হচ্ছে, সেটাকে কি করতে হবে, সেটাকে হচ্ছে বিবেচনা করতে হবে বা বার করতে হবে। ঠিক আছে, সেটা বার করে আমাদেরকে যোগ করতে হবে কতর সাথে, প্রাথমিক মূল্যের সাথে বা জিরোর সাথে বলা যেতে পারে, প্রাথমিক মূল্যের সাথে যোগ করতে হবে। এবং যোগ করলে আমরা কি পাবো, শেষে যে জিনিসটা তৈরি হচ্ছে সেই জিনিসটার দাম আমরা পেয়ে যাব। আর উৎপাদন সুমারি পদ্ধতিতে এই একাধিকবার পরিহার গণনা করার জন্য বা এই একাধিকবার যে গণনা করা হয় সেটাকে দূর করার জন্য এই পদ্ধতিটাকে অবলম্বন করা হয়। তাহলে আশা করি তোমরা মূল্য সংযোজন পদ্ধতি কি এটাও বুঝতে পেরে গেছো। তো লাস্ট টপিকটা বলে দিই যে উৎপাদন সুমারি পদ্ধতিতে যদি আমরা জাতীয় আয় পরিমাপ করি তাহলে কি অসুবিধা থাকতে পারে। এখন জাতীয় আয় ব্যাপারটা কি একটা হিউজ পরিমাণ ব্যাপার, যে একটা দেশের টোটাল ইনকাম আমাদেরকে জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা আয় সুমারি পদ্ধতিতেই করি আর উৎপাদন সুমারি পদ্ধতিতেই করি, অসুবিধা তো রয়েইছে। তো সেই অসুবিধাগুলো কি, এক, যে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে টোটাল যে কত উৎপাদন হচ্ছে সেটা সব উৎপাদনকারী ফার্ম নিশ্চয়ই বলবে না সরকারকে, তাদের একটা ট্যাক্সের ব্যাপার রয়েছে। ঠিক আছে, যে তারা জানতে চাইবে যে কেন জিজ্ঞাসা করছে সরকার যে কত দ্রব্য উৎপাদন হয়েছে তোমার ফার্ম থেকে। অনেক সময় সেই গোপনীয়তার কারণে সঠিক জাতীয় উৎপাদন জানা যায় না, আর জাতীয় উৎপাদন জানা না গেলে জাতীয় আয়টাও জানা যায় না। দুই, আর কি অসুবিধা হতে পারে, এমন কিছু দ্রব্য যেগুলো আমরা উৎপাদন তো করি কিন্তু মার্কেটে নিয়ে আসি না। যেমন ধান চাষ করি আমরা খেয়ে নিই, অনেক সময় আলু চাষ করি আমরা খেয়ে নিই, শসাটা হয়তো আমরা মার্কেটে বিক্রি করি। ঠিক আছে, তাহলে কিছু জিনিস আমরা মার্কেটে নিয়ে আসি না। তো সেক্ষেত্রে জাতীয় উৎপাদন বা জাতীয় আয় যাই বলো না কেন সেটা কিন্তু গণনা করা প্রচুর একটা অসুবিধা হয়। আর কি অসুবিধা রয়েছে, যে উৎপাদনের ক্ষেত্রে এমন কিছু দ্রব্য আছে যেগুলো আমরা উৎপাদন করি এবং উৎপাদন করার পর নিজেদের মধ্যে একটা বিনিময় করে নিই, যেগুলোকে আমরা টাকার অঙ্কে অনেক সময় পরিমাপ করি না, সেগুলোকেও কিন্তু জাতীয় উৎপাদনের মধ্যে অংশগ্রহণ করা হয় না। চার, জাতীয় উৎপাদনের ক্ষেত্রে এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা হিসাবই রাখে না। যেমন দেখা গেল কেউ চপ ভাজছে, তাহলে সে কত টাকার চপ উৎপাদন করেছে তার কাছে কোনো হিসাব নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল ন্যাশনাল ইনকাম পরিমাপ করা যাবে না। তো এই ধরনের অসুবিধা দেখা যায়। আর তোমাদের দুটো ক্লাস হবে, লাস্ট ক্লাস তোমাদের হবে ব্যয়সুমারি পদ্ধতি কি এবং জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে টোটাল কি কি অসুবিধা রয়েছে, জাতীয় আয় পরিমাপের আয় সুমারি পদ্ধতি, উৎপাদন সুমারি পদ্ধতি, ব্যয় সুমারি পদ্ধতি, টোটাল কি অসুবিধা হয়েছে এটা নিয়ে একটা ক্লাস হবে। আর লাস্ট যে ক্লাসটা হবে যে এই চ্যাপ্টারটা জাতীয় আয় পরিমাপের, এই চ্যাপ্টারটা তো প্রায় কমপ্লিটই হয়ে গেল, আর একটা টপিকই আছে। টোটাল এই চ্যাপ্টারটা থেকে
কতগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই ধরনের সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো যারা এখনও পর্যন্ত ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখে না থাকো না কেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। ধন্যবাদ।